আসসালামু আলাইকুম। আমি রিন্তা ফারজানা, শিক্ষিকা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 5 বাংলাদেশের সমাজ এই অধ্যায়ের পাঠ 3 এবং 4 আলোচনা করব। তো তার আগে আমি একটু বলে দিই, গত ক্লাসে তোমরা পার্ট 1 এবং 2 পড়েছো। নিশ্চয়ই তোমরা সবগুলো ভালোভাবে পড়েছো। সেখান থেকে তোমরা সমাজের ধারণা পেয়েছো এবং সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব এই সম্পর্কে জেনেছো। তো আমি একটু তোমাদেরকে আবার মনে করিয়ে দিই যে সমাজ কি। আচ্ছা, সমাজ বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে মানুষ একাকী বসবাস করতে পারে না, বহু মানুষের একত্রে বসবাস করাকেই হচ্ছে সমাজ বলে। আর যখন অনেক মানুষ একত্রে বসবাস করে তখন মানুষের মধ্যে একটা আত্মীয়তা সম্পর্ক গড়ে ওঠে। এছাড়াও মানুষের মধ্যে সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গড়ে ওঠে। এভাবে কিন্তু একটা সমাজ জন্ম নেয়। তো আমরা দেখি যে সমাজে হচ্ছে অনেক মানুষ একত্রে বসবাস করে, তারপর মানুষের বিপদে আপদে এগিয়ে আসে। এই জিনিসটা আমরা আবার পশু পাখির মধ্যেও দেখতে পাই। যেমন কোনো কাক যদি বিপদে পড়ে, সেই কাককে বাঁচাতে কিন্তু অন্য কাকরাও এগিয়ে আসে। তো তাহলে আমরা সমাজ বলতে এটাই বলতে পারি যে সংঘবদ্ধভাবে একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই বলা হয় সমাজ। সমাজের দুইটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্য দুইটা তোমাদের মনে আছে? আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই। এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা এবং দ্বিতীয়টা হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। এরপরে তোমরা পড়েছিলে যে কোন নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। তারপর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে। তো এই জিনিসগুলো তোমরা গত পাঠে পড়েছো। আশা করি তোমরা সবগুলো ভালোভাবে মনে রাখতে পারবে। এছাড়াও তোমাদের আরো কিছু তথ্য ছিল, যেমন কিছু এলাকার নাম ছিল এবং সেই এলাকার কোন জিনিসটা বিখ্যাত সেই নামগুলো তোমাদের বইয়ে দেওয়া ছিল। যেমন সিলেটের শীতলপাটি, তারপর সুন্দরবনের মধু, যেটা আমরা সবাই জানি যে সুন্দরবনের মধু কিন্তু অনেক বিখ্যাত। তো আমি তোমাদেরকে গত পাঠ থেকে কিছু প্রশ্ন করি, দেখি তোমাদের মনে আছে কিনা। দেখো, 1 নম্বর প্রশ্ন, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? আচ্ছা, সমাজটা গঠিত হয়েছিল কিভাবে? বহু লোকের মানুষ মিলে তারপরে সমাজটা গড়ে উঠেছিল। অর্থাৎ কতগুলো পরিবার একসাথে মিলিত হয়েই কিন্তু সমাজ গঠিত হয়। তাহলে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। এরপর 2 নাম্বার দেখো, সমাজের দুইটা বৈশিষ্ট্য কি কি? আমরা সমাজে দুইটা বৈশিষ্ট্য পড়েছিলাম। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্যটা ছিল বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা এবং দ্বিতীয়টা হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। 3 নাম্বার দেখো, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? আমরা দেখেছিলাম যে কয়েকটা সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল। যেমন হচ্ছে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এছাড়াও ছিল সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল, এগুলো হচ্ছে তোমাদের বইয়ে ছিল। 4 নাম্বার দেখো, বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন অববাহিকায় বিকাশ লাভ করেছে? বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। এরপর 5 নাম্বার, তাঁতিরা কোথায় বাস করে? তাঁতিরা কোথায় বাস করে এটা মনে আছে? হ্যাঁ, তাঁতিরা ঢাকার ডেমরায় বাস করে। তাহলে শিক্ষার্থীরা, আমি বুঝতে পারলাম তোমরা সবগুলো প্রশ্নই খুব ভালোভাবে দিয়েছো। এছাড়াও এই প্রশ্নগুলো ছাড়াও কিন্তু তোমাদের বইয়ে আরো কিছু প্রশ্ন থাকবে, যেগুলো তোমরা ভালোভাবে পড়লেই জানতে পারবে। আমাদের আজকের পাঠ 3 ও 4, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার ও খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালন সমাজ। আজকের পাঠের শিক্ষণফল, শিক্ষার্থীরা সমাজ বিকাশের স্তরগুলো লিখতে পারবে। শিক্ষার্থীরা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ বর্ণনা করতে পারবে। উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য লিখতে পারবে। শিক্ষার্থীরা পশুপালন সমাজ ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা যে সমাজে বসবাস করতেছি এই সমাজটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেমন আদিম যুগে মানুষ যেভাবে বসবাস করত, চলাফেরা করত, এখন কিন্তু সেটা হচ্ছে না। এই যে সমাজ ব্যবস্থাটা, এটা প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। একটার পর একটা প্রতিটা ধাপে সমাজ ব্যবস্থাটা আসে এবং পরিবর্তন হয়। তো এই যে সমাজ ব্যবস্থাটা, এটা কিন্তু ভবিষ্যতে আরো পরিবর্তন হবে।
তো সমাজ সমাজ ব্যবস্থার যে এই স্তরগুলোকে 6টা ভাগে ভাগ করা যায়। চলো দেখি স্তরগুলোর নাম কি কি। দেখো, সমাজ পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, 2 উদ্যান কৃষিভিত্তিক সমাজ, 3 পশুপালন সমাজ, 4 কৃষিভিত্তিক সমাজ, 5 শিল্পভিত্তিক সমাজ, 6 শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এই যে সমাজের স্তরগুলো, এটা তোমাদের হচ্ছে প্রশ্নে আসতে পারে যে সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায় বা সমাজের পরিবর্তনের স্তর কয়টি ও কি কি। তাহলে তোমরা এই 6টা নাম ভালোভাবে লিখবে। আর আজকে আমরা প্রথম 3টা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজ, এই 3টা বিষয় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, সমাজ পরিবর্তনের যে স্তরগুলো আমরা দেখেছিলাম 6টা স্তর, তার মধ্যে প্রথম স্তরটাই ছিল হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। তো দেখো, এখানে আমি তোমাদের যে হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজটা আছে, এই সমাজের হচ্ছে আমি এগুলো পয়েন্ট আকারে দিয়েছি, যাতে তোমরা এখান থেকে যদি প্রশ্ন আসে যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো লিখো বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তাহলে তোমরা এভাবে করে পয়েন্ট আকারে এটা লিখতে পারবে। তো দেখো, যে মানব সমাজের আদিমতম রূপ ছিল এই শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। তো এই যে এই নামটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে হচ্ছে আদিম যুগের মানুষ কি করত, শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত। তো আগে যেহেতু হচ্ছে খাবারের এত প্রচলন ছিল না, তারপর এত উন্নত ছিল না, তাই কিন্তু মানুষ হচ্ছে বন জঙ্গলে বা হচ্ছে পাহাড় পর্বতে যে হচ্ছে শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত, বিভিন্ন ফলমূল সংগ্রহ করত। এই জন্য হচ্ছে এই সমাজ ব্যবস্থাকে বলা হয় যে মানব সমাজের আদিমতম রূপ। এরপরে দেখো, 2 নম্বরে আমি লিখেছি স্থায়ী ঘরবাড়ি ছিল না, গুহায় ও বন জঙ্গলে বসবাস করত। আমরা জানি এটা সবাই যে আদিম যুগে মানুষ কিন্তু অনেক কষ্ট করে জীবনযাপন করত। সে সময় এত উন্নত মানের ঘরবাড়ি ছিল না, ফলে মানুষ হচ্ছে বন জঙ্গলে এবং গুহায় বসবাস করত। এছাড়াও কিন্তু সেই সময় মানুষের পোশাক ছিল না, তারপর পোশাকের জন্য তারা হচ্ছে গাছপালার ছাল, লতা পাতা বা পশুর চামড়া কিন্তু তারা ব্যবহার করত। তারপরে দেখো, সেই সময় প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদটাকে সেই সময় মানুষ হচ্ছে কাজে লাগাতে পারেনি। এরপর 4 নম্বরে লিখেছি বন জঙ্গল থেকে খাবার খুঁজে নিত আর শিকার করত। মানুষ হচ্ছে বন জঙ্গলে যে খাবার খুঁজে নিত এবং সেখানে ফলমূল সংগ্রহ করত এবং পশু পাখি ও মৎস্য শিকার করত। তো যেদিন তারা হচ্ছে খাবার হচ্ছে নিতে পারত, খাবার সংগ্রহ করতে পারত, সেদিন তারা খাবার খেত। আর যেদিন তারা হচ্ছে ফলমূল সংগ্রহ বা মৎস্য শিকার করতে পারতো না, সেদিন তারা উপোস থাকতো, অর্থাৎ তারা হচ্ছে না খেয়ে থাকতো। তো এই জন্য এখানে আমি দিয়েছি যে বন জঙ্গল থেকে খাবার খুঁজে নিত আর শিকার করত। এই কথা থেকে আমরা বলতে পারছি যে হচ্ছে যেদিন মানুষ হচ্ছে বন জঙ্গলে যে খাবার নিত, সেদিনই হচ্ছে কিন্তু তারা খাবার খেতে পারত। তারপর 6 নম্বরে দেখো যে গোষ্ঠীর শক্তিশালী 5 নম্বরটা দেখো যে ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার প্রধান কাজ। ফলমূল সংগ্রহ এবং হচ্ছে পশু পাখি ও মৎস্য শিকার ছিল শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের প্রধান কাজ। এই যে ফলমূল সংগ্রহ, মেয়েরা হচ্ছে ফলমূল সংগ্রহ করত এবং পশু পাখি ও মৎস্য শিকার করতো হচ্ছে পুরুষরা, অর্থাৎ পুরুষরা যেত হচ্ছে পশু পাখি ও মৎস্য শিকার করতো আর মেয়েরা যেত হচ্ছে ফলমূল সংগ্রহ করতে। এরপর তারা যে সংগ্রহ করে নিয়ে আসতো, এই সংগ্রহকৃত জিনিসগুলোই কিন্তু তারা খাবার হিসাবে গ্রহণ করত। 6 নম্বরে দেখো গোষ্ঠীর শক্তিশালী লোকটিকে দলপতি হিসাবে মানত। গোষ্ঠীর যে শক্তিশালী বা পারদর্শী লোক ছিল তাকে সবাই দলপতি হিসাবে মানত। তারপরে 7 নম্বর দেখো পাথর ছিল একমাত্র হাতিয়ার। এই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, এই সমাজ ব্যবস্থার প্রধান হাতিয়ার ছিল হচ্ছে পাথর। তো আমরা হয়তোবা এটা অনেকেই জানি যে আদিম যুগে কিন্তু পাথরের সাথে পাথর ঘষেই মানুষ আগুন উৎপাদন করত। তো পাথর ছিল সেই সমাজের একমাত্র হাতিয়ার। এবার এই যুগের উল্লেখযোগ্য হাতিয়ারগুলোর নাম দেখি একটু। উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন, হাড়ের সুই ইত্যাদি। এই যে হারপুন, এটা হচ্ছে হরিণের শিং দিয়ে হচ্ছে তৈরি হতো। তো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন, হাড়ের সুই। তারপরে 9 নম্বর দেখো মানুষ শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। এই সমাজের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মানুষ এই সমাজে শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি।
তো শিক্ষার্থীরা আমি এখানে যেভাবে তোমাদেরকে পয়েন্ট আকারে দিয়েছি তোমরা ঠিক এভাবে করেই পড়বে, যাতে তোমরা বৈশিষ্ট্যগুলো ঠিক মতো লিখতে পারো। যেমন তোমাদেরকে যদি বলা হয় শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো বা লিখো, তাহলে তোমরা এভাবে করে লিখবে। তো এবার আমি তোমাদের এই সমাজ ব্যবস্থার কিছু চিত্র দেখিয়ে দিই। চলো দেখি চিত্রগুলোতে কি বোঝানো হচ্ছে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি। এই 3টা ছবি হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের ছবি। তো প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি যে ছবিটা, সেটা হচ্ছে একটা হাতিয়ারের ছবি। আমরা পড়েছিলাম যে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে মাছ ধরার হারপুন, তারপর হাড়ের সুই, খাঁজ কাটা বল্লম ইত্যাদি। তো প্রথমে আমরা যে ছবিটা দেখছি সেটা হচ্ছে মাছ ধরার হারপুন, আর দ্বিতীয়তে যে ছবিটা দেখছি সেটা হচ্ছে খাঁজ কাটা বল্লম। এই হাতিয়ারগুলো শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষরা ব্যবহার করত। আর সর্বশেষ যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখছি যে কিছু মানুষ পশু শিকার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো, এই যে পশু তারা কেন শিকার করত? এই পশু শিকার করত তাদের খাবারের জন্য। অর্থাৎ যখন এই পশু শিকার করতে পারতো তখনই তারা খেতে পারতো, আর যদি পশু শিকার না করতো তাহলে হচ্ছে তারা সেদিন না খেয়ে থাকতো, অর্থাৎ উপোস থাকতো। আর এই শিকারের কাজটা কিন্তু পুরুষরাই করে থাকতো। শিক্ষার্থীরা আমরা তাহলে প্রথমে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ পড়লাম। এরপরে 2 নম্বর যে আছে স্তরটা আছে সেটা হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। তো দেখো, এই উদ্যান কৃষিভিত্তিক সমাজ, এই সমাজে হচ্ছে মানুষরা, আমরা গত স্তরটাতে দেখলাম যে হচ্ছে মানুষ শিকার করতো এবং পশু পাখি শিকার করতো এবং হচ্ছে ফলমূল সংগ্রহ করতো। আর এই যে উদ্যান কৃষিভিত্তিক সমাজ, এই সমাজের মানুষরা কিন্তু খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। অর্থাৎ মানুষ হচ্ছে শিকার করত, ফলমূল সংগ্রহ করত এবং এই সমাজ ব্যবস্থায় তারা হচ্ছে খাদ্য উৎপাদন করত। তো দেখো, আমি এখানে 1 নম্বর লিখেছি, সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। অর্থাৎ মানুষ খাদ্য সংগ্রহ করত এবং খাদ্য উৎপাদন করত। আর এই সমাজ ব্যবস্থায় হচ্ছে সমাজবিজ্ঞানীরা মনে করেন যে মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। অর্থাৎ কৃষিকাজের যে সূচনাটা হয়েছিল এটা হচ্ছে মেয়েরা সূচনা করেছে। আর আমরা জানি যে হচ্ছে গত যে প্রথমের যে স্তরটা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে মেয়েরা হচ্ছে ফলমূল সংগ্রহ করত, আর হচ্ছে পুরুষরা যেত পশু পাখি ও মৎস্য শিকার করতে। তো মেয়েরা দেখো ফলমূল সংগ্রহ করতে গিয়ে কি কি নিয়ে আসতো। মেয়েরা বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দ নিয়ে আসতো। এই যে ফলমূলগুলো নিয়ে আসতো, এগুলো থেকেই কিন্তু তারা আবার দেখা যেত যে অনেক সময় যে সবগুলো ফলমূল তাদের খাওয়া সম্ভব হতো না, ফলে অনেক ফলমূল ফেলে দেওয়া হতো বা হচ্ছে রেখে দিত। এরপর এগুলো থেকেই কিন্তু চারা এবং বীজ গজিয়ে উঠতো। তো দেখো, আমি 4 নম্বর পয়েন্টে হচ্ছে লিখেছি আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো তা থেকে চারা গাছ গজিয়ে উঠতো। এই যে চারা গাছ গজিয়ে উঠতো, এই চারা গাছ থেকে পরে কিন্তু আবার হচ্ছে ফলমূল গজাতো। তো এই যে ফলমূল গজাতো এবং হচ্ছে চারা গাছ আস্তানার আশেপাশে যে হচ্ছে গম ও বার্লির দানা পড়ে থাকতো এবং চারা গাছ গজিয়ে উঠতো, এভাবেই কিন্তু উদ্যান কৃষি কাজের সূচনা হয়। তো দেখো যে হচ্ছে আমরা 5 নম্বরে লিখেছি মেয়েরা তাদের বসবাসের পতিত জমিতে লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। যেখানে তারা বসবাস করত তার আশেপাশে যে ফাঁকা জমি বা হচ্ছে জায়গা ছিল বা হচ্ছে যে আস্তানাগুলো ছিল, সেখানে তারা হচ্ছে লম্বা লাঠি বা পশু শিং দিয়ে মাটি চিরে, অর্থাৎ মাটিটাতে তারা হচ্ছে ফাঁকা করে সেখানে গর্ত করে বীজ ফেলতো এবং সেখান থেকে ফসল ও ফলমূল উৎপাদন করত। দেখো, এই যে এই কথাগুলো আমরা দেখলাম যে ফলমূল উৎপাদন এবং ফসল উৎপাদন করত, এই জন্যই কিন্তু প্রথমে বলা হয়েছে যে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। কারণ দেখো, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে হচ্ছে এই সমাজের মানুষরা হচ্ছে খাদ্য উৎপাদন করত। তারপরে দেখো যে 6 নম্বরে আছে ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটতো। তো তারা যে এই যে ফসলগুলো উৎপাদন করতো, এই ফসলগুলো যখন হচ্ছে পেকে যেত তখন তারা হচ্ছে পশুর চোয়ালের যে হাড় ছিল সেই হাড় দিয়ে তারা হচ্ছে ফসলগুলো কাটতো। আর তারা হচ্ছে যে ফসল উৎপাদন করতে, এই ফসলগুলো কিন্তু প্রয়োজনের বেশি তারা উৎপাদন করতে পারেনি। তো দেখো যে এখানে উদ্যান কৃষিভিত্তিক সমাজের আমি হচ্ছে 7টার মতো বৈশিষ্ট্য লিখেছি। তোমরা বৈশিষ্ট্য যদি লিখতে দেওয়া হয় এভাবে করে লিখবে। আর এই যে উদ্যান কৃষিভিত্তিক সমাজের একটা গুরুত্বপূর্ণ ছিল যে হচ্ছে
উদ্যান কৃষিভিত্তিক সমাজের সূচনা কিভাবে হয়েছিল, তারপরে সমাজবিজ্ঞানীরা কি মনে করেন যে হচ্ছে কারাই কৃষিকাজের সূচনা করেন। তো দেখো যে আমরা দেখলাম যে মেয়েরাই হচ্ছে কৃষিকাজের সূচনা করেন। এছাড়াও এখান থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে যে হচ্ছে মেয়েরা ফলমূল সংগ্রহ করতে গিয়ে কি কি ফলমূল নিয়ে আসতো। মেয়েরা হচ্ছে বুনো গম ও বার্লি, মেটে আলু, তারপর কচুর মূল, কন্দ ইত্যাদি ফলমূল কিন্তু তারা নিয়ে আসতো। তো তোমাদেরকে যদি হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ বর্ণনা করতে বলা হয়, তোমরা বই থেকে এভাবে করে এটা বর্ণনা করে দিবে, এবং যদি বৈশিষ্ট্য লিখতে বলা হয় তাহলে এভাবে করে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে দিবে। তো শিক্ষার্থীরা আমরা দুইটা স্তর পড়লাম, এবারে আমরা তৃতীয় যে স্তরটা আছে সেটা হচ্ছে পশুপালন সমাজ। এই যে পশুপালন সমাজ, এই সমাজ ব্যবস্থাটা প্রথমে যে দুইটা স্তর পড়েছিলাম তার থেকে কিন্তু এটা কিছুটা উন্নত মানের সমাজ ব্যবস্থা। আর এই সমাজের হচ্ছে মানুষ কিন্তু পশুর উপর নির্ভর ছিল, এবং গৃহপালিত পশুকে তারা হচ্ছে পোষ মানত। আর গৃহপালিত পশুর মধ্যে প্রধান পশু হিসাবে তারা হচ্ছে কুকুরকে মানত, কারণ আমরা এখনো জানি যে হচ্ছে এই যে কুকুর কিন্তু হচ্ছে অনেক বাসায় পাহারার জন্য রাখা হয়। তারপর হচ্ছে কুকুর একটা হচ্ছে বিশ্বস্ত এবং প্রভুভক্ত প্রাণী। তো এই যে পশুপালন সমাজে, এই সমাজ ব্যবস্থায় কিন্তু মানুষ কুকুরকে প্রধান পশু হিসাবে তারা মানত, এবং কুকুরকে হচ্ছে পোষ মানিয়ে রাখতো। তো পশুপালন সমাজে দেখো খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করত। আমরা যে গত দুইটা স্তর পড়লাম, যে উদ্যান কৃষি ভিত্তিক এবং হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, এই দুইটা সমাজ ব্যবস্থায় কিন্তু মানুষ কি করত, খাদ্য সংগ্রহ করত। প্রথম যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ ছিল সেখানে হচ্ছে মানুষ কি করত, শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত। উদ্যান কৃষি ভিত্তিক সমাজে হচ্ছে মানুষ কি করত, খাদ্য উৎপাদনকারীতে পরিণত হলো। আর এই যে পশুপালন সমাজে খাদ্য সংগ্রহের পাশাপাশি মানুষ হচ্ছে পশুপালন করা শুরু করে। তো দেখো যে প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। মানুষ বুঝতে পারলো যে এই যে কুকুরকে হচ্ছে গৃহপালিত পশু হিসাবে রাখা যাবে, এবং হচ্ছে মানুষ ধীরে ধীরে এই কুকুরকে কিন্তু পোষ মানিয়ে রাখতো এবং হচ্ছে পোষা প্রাণী হিসাবে রাখতো। তারপরে দেখো যে হচ্ছে মানুষ বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশুকেও হচ্ছে তারা ধরতো, এবং এগুলোকে ধরে নিয়ে এসে তারা জীবন্ত খেয়ে ফেলতো। যেদিন হচ্ছে পশু বেশি ধরা পড়তো না, সেদিন হচ্ছে এই পশুগুলোকে তারা বধ করে আহার করত, অর্থাৎ জীবন্ত খেয়ে ফেলতো। তো ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে এই যে গরু, ছাগল, ভেড়া এগুলোকে যদি না মারা হয় এবং এগুলোকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক কাজে লাগবে। যেমন আমরা জানি যে হচ্ছে গরু আমাদেরকে দুধ দেয়, তারপর হচ্ছে ছাগল আমাদেরকে হচ্ছে কি বাচ্চা দেয়, গরুরও বাচ্চা হয়। তো এই যে এই গরুর বাচ্চা, তারপরে হচ্ছে ছাগল যে হচ্ছে আরো বাচ্চা দিবে, এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে আরো অনেক কাজে লাগাতে পারে। এছাড়াও কিন্তু হচ্ছে পশুর চামড়া হচ্ছে অনেক কাজে লাগে। যেমন আমরা জানি যে পশুর চামড়া দিয়ে হচ্ছে স্যান্ডেল, তারপর আরো বিভিন্ন জিনিস, ব্যাগ, এগুলো কিন্তু তৈরি হয়। তো মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে হচ্ছে এই যে পশুগুলোকে না মেরে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে হচ্ছে অনেক লাভ হবে। আর এই সমাজ ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে মুদ্রার প্রচলন হয়নি। যেহেতু মুদ্রার প্রচলন হয়নি, এই সমাজে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিনিময় প্রথার উদ্ভব ঘটে। এই যে বিনিময় প্রথা বলতে আমরা যেটা বুঝি যে হচ্ছে একজনের কোনো জিনিস আরেকজনের কাছে রাখা, বা তার জিনিসটি হচ্ছে আরেকজনকে দিয়ে দেওয়া। যেহেতু মুদ্রার প্রচলন হয়নি, এভাবে করে কিন্তু তাদের মধ্যে একটা অর্থের যোগান হতো। আর এই যে বিনিময় প্রথার মধ্যে দেখা যেত যে একজনের পশু আরেকজনের কাছে রাখা হতো, তারপর আরেকজনের পশুটা হচ্ছে যে দিত তার কাছেও হচ্ছে রাখা হতো। এভাবে করে দুইজনের মধ্যে বিনিময় প্রথাটার উদ্ভব ঘটে। আর এই যুগে হচ্ছে মানুষ যাযাবর জীবনযাপন করতো। যাযাবর জীবনযাপন বলতে আমরা বুঝি যে হচ্ছে মানুষের আগে কি করতো, আগে হচ্ছে ঘর বাড়ি ছিল না। মানুষ হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন বনে জঙ্গলে, তারপরে গুহায় হচ্ছে বসবাস করতো। এক জায়গা থেকে তারা আরেক জায়গায় চলে যেত, তাদের নির্দিষ্ট কোনো স্থায়ী ঘর বাড়ি ছিল না। এই জন্য বলা হয়েছে যে পশুপালন সমাজে মানুষ যাযাবর জীবনযাপন করতো, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা হচ্ছে জীবনযাপন করতো। তো শিক্ষার্থীরা, এই যে পশুপালন সমাজ, এই পশুপালন সমাজে আমি এখানে বৈশিষ্ট্য হিসাবে 7টা বৈশিষ্ট্য দিয়েছি। তোমাদেরকে যদি বলা হয় যে পশুপালন সমাজ আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলো লিখো, তাহলে তোমরা এভাবে করে বৈশিষ্ট্যগুলো লিখবে। আর এখান থেকে হচ্ছে যদি বলা হয় যে পশুপালন সমাজে উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য কি কি, তাহলে হচ্ছে তোমরা এই ছোটখাটো এইগুলো লিখে দিবে যে মুদ্রার প্রচলন হয়নি, তারপর বিনিময় প্রথার উদ্ভব ঘটে, যাযাবর জীবনযাপন করতো, এই জিনিসগুলো মনে রাখবে। তো আমি তোমাদেরকে
এবার হচ্ছে তিনটা স্তর পড়লাম, যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজ। এই তিনটা সমাজ নিয়েই আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো এবং ছবিগুলোর মধ্যে কি দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সমাজ পরিবর্তনের তিনটা স্তর নিয়ে আলোচনা করেছি। প্রথমটা ছিল শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, এরপরে দ্বিতীয়টি ছিল উদ্যান কৃষি ভিত্তিক সমাজ এবং তৃতীয়টি ছিল পশুপালন সমাজ। তো আমরা দেখেছিলাম যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে মানুষ হচ্ছে ফলমূল সংগ্রহ করত এবং পশু পাখি ও মৎস্য শিকার করত। আর উদ্যান কৃষিভিত্তিক সমাজে দেখেছিলাম যে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়, অর্থাৎ খাদ্য সংগ্রহ করত এবং মানুষ খাদ্য উৎপাদনও করত। আর পশুপালন সমাজে আমরা দেখেছিলাম যে হচ্ছে খাদ্য সংগ্রহের পাশাপাশি তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করত। সেখানে আমরা দেখেছিলাম যে মানুষ হচ্ছে বুনো ষাঁড়, তারপর ভেড়া, ছাগল, ঘোড়া প্রভৃতি পশুকে মানুষ ধরতো আর সেগুলোকে তারা বধ করে এনে বেঁধে রাখতো, আর এগুলোই তারা কিন্তু জীবন্ত খেয়ে ফেলতো। তো দেখো, এখানে প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমরা দেখছি যে কিছু মানুষ হাতে হাতিয়ার নিয়ে শিকার করতে যাচ্ছে। তাহলে আমরা এই ছবিটা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের ছবি। এরপরে দ্বিতীয় যে ছবিটা, সেখানে আমরা দেখছি যে কিছু মানুষ হচ্ছে খাবার উৎপাদন করছে। তো এই যে আমরা পড়েছিলাম যে উদ্যান কৃষিভিত্তিক সমাজে পড়েছিলাম যে মানুষ খাদ্য সংগ্রহকারী মানুষ হচ্ছে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। তাহলে এই দ্বিতীয় ছবিটা থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজের ছবি। আর তৃতীয় যে ছবিটা আছে, সেখানে আমরা দেখছি যে কিছু পশুর ছবি দেখছি। তো আমরা পশুপালন সমাজে পড়েছিলাম যে সে সমাজে হচ্ছে শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। আর ধীরে ধীরে মানুষ কিন্তু বুঝতে পারে যে হচ্ছে গরু, ছাগল, ভেড়াকে না মেরে বাঁচিয়ে রাখলে অনেক লাভজনক হবে, কারণ এই পশুদের কাছ থেকে হচ্ছে প্রতিদিন দুধ এবং বছর বছর বাচ্চা পাওয়া যাবে। এছাড়া চামড়া ও পশমকেও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। তাহলে তৃতীয় যে ছবিটা আমরা দেখছি, এটা হচ্ছে পশুপালন সমাজের ছবি। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যে তিনটা স্তর পড়ালাম, এই তিনটা স্তরেরই ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে পাঠ 3 এবং 4 থেকে কি পড়লাম সেটা তোমাদেরকে আমি একটু সংক্ষেপে বলে দিই। আমরা প্রথমেই হচ্ছে সমাজ পরিবর্তনের 6টা স্তর পড়েছি। এই স্তরের নামগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। এরপরে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজ, এই তিনটা সমাজ সম্পর্কে আমরা জেনেছি। আর শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ছিল যে এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো ছিল, যেমন হচ্ছে মাছ ধরার হারপুন, হাড়ের সুই, তারপর খাঁজ কাটা বল্লম ইত্যাদি ছিল শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের প্রধান হাতিয়ার। এরপরে হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজে ছিল যে সমাজবিজ্ঞানীরা এই সমাজে মনে করতো যে মেয়েরাই হচ্ছে কৃষিকাজের সূচনা করত, আর মেয়েরা হচ্ছে ফলমূল সংগ্রহ করতে গিয়ে বুনো গম, মেটে আলু, তারপর বার্লি, কচুর মূল, কন্দ ইত্যাদি তারা নিয়ে আসতো। তো এই সমাজ ব্যবস্থায় হচ্ছে আমরা আরো দেখেছিলাম যে উদ্যান চাষের শুরু হয়, অর্থাৎ হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজে কিন্তু উদ্যান চাষ ব্যবস্থার শুরু হয়। এরপর পশুপালন সমাজ হচ্ছে একটু শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক এবং উদ্যান কৃষিভিত্তিক সমাজের থেকে কিছুটা উন্নত মানের সমাজ ছিল হচ্ছে পশুপালন সমাজ। এই পশুপালন সমাজে হচ্ছে মানুষ কি করতো, মানুষ হচ্ছে গৃহপালিত পশুকে পোষ মানত। প্রথমে হচ্ছে পশুকে তারা হচ্ছে আহার করতো, এরপরে যখন বুঝতে পারলো যে পশুকে আহার না করে পশুকে না মেরে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে হচ্ছে অনেক লাভজনক হবে। যেমন হচ্ছে গরু থেকে দুধ পাওয়া যাবে, তারপরে হচ্ছে পশুর চামড়া দিয়ে হচ্ছে বিভিন্ন কাজে লাগবে। এরপর পশুপালন সমাজের আরেকটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে মুদ্রার প্রচলন হয়নি, কিন্তু দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। তো এই তিনটা সমাজ ব্যবস্থা সম্পর্কে পড়েছি। এবার আমি তোমাদেরকে আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন করি, দেখি তোমরা বলতে পারছো কিনা। দেখো, 1 নম্বর প্রশ্ন, সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায়? আচ্ছা, আমি এটা তোমাদেরকে প্রথমেই পড়িয়েছিলাম যে সমাজের পরিবর্তনকে 6টা ভাগে ভাগ করা যায়। এই 6টা নাম তোমাদেরকে বারবার বলছি যে তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ রাখবে। তাহলে আমরা এই উত্তরটা দিব, সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। এরপর 2 নম্বর দেখো, গোষ্ঠীর শক্তিশালী লোকটিকে কি বলা হতো? এটা আমরা কোথায় পড়েছি বলো তো? হ্যাঁ, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে আমরা এটা পড়েছিলাম যে গোষ্ঠীর শক্তিশালী লোকটিকে দলপতি বলা হতো, অর্থাৎ গোষ্ঠীতে যে হচ্ছে শক্তিশালী বা পারদর্শী ছিল
তাকে হচ্ছে দলপতি বলা হতো। 3 নম্বরে দেখো, ফলমূল সংগ্রহ করতে গিয়ে মেয়েরা কি আনতো? এই ফলমূল সংগ্রহ করতে গিয়ে মেয়েরা হচ্ছে বুনো গম, বার্লি, মেটে আলু, কচুর মূল, কন্দ প্রভৃতির ফলমূল নিয়ে আসতো। এটা আমরা উদ্যান কৃষিভিত্তিক সমাজে পড়েছি। তাহলে আমরা 3 নম্বর উত্তরটা দিব, ফলমূল সংগ্রহ করতে গিয়ে মেয়েরা বুনো গম, বার্লি, মেটে আলু, কচুর মূল, কন্দ প্রভৃতি নিয়ে আসতো। এরপর 4 নম্বর দেখো, ফসল পাকলে কি দিয়ে ফসল কাটতো? এই যে উদ্যান কৃষিভিত্তিক সমাজে মেয়েরা হচ্ছে দেখতাম যে হচ্ছে ফলমূল সংগ্রহ করতো, তারপরে হচ্ছে ফলমূল সংগ্রহ করতে গিয়ে তারা সেই ফলমূলের হচ্ছে চারা এবং বীজ ছিটিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু হচ্ছে দানা এবং বীজ ছিটিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু চারা গাছ গজাতো। তো এই যে ফসল যখন পাকতো, ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে তারা ফসল কাটতো। তাহলে এটা উত্তর দিব, ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটতো। 5 নম্বর দেখো, মুদ্রার প্রচলন হয়নি কোন সমাজে? আমরা 3টা সমাজ ব্যবস্থা পড়েছিলাম, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজ। তো আমরা পশুপালন সমাজে পড়েছিলাম যে মুদ্রার প্রচলন হয়নি। তাহলে আমরা 5 নম্বর উত্তরটা দিব যে মুদ্রার প্রচলন হয়নি পশুপালন সমাজে। আর হচ্ছে পশুপালন সমাজে আরেকটা ব্যবস্থার উদ্ভব হয়, সেটা হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা। দ্রব্য বিনিময় প্রথার কিন্তু উদ্ভব হয় এই পশুপালন সমাজে। 6 নম্বর দেখো, পশুপালন সমাজের মানুষ কেমন জীবনযাপন করত? আমরা তো হচ্ছে এটা জানি যে আগের যুগে মানুষ হচ্ছে যাযাবর জীবনযাপন করত, তাদের হচ্ছে নির্দিষ্ট কোনো ঘরবাড়ি ছিল না। আর পশুপালন সমাজের মধ্যে আমরা হচ্ছে এটা পড়েছিলাম যে পশুপালন সমাজে মানুষ যাযাবর জীবনযাপন করত, অর্থাৎ বিভিন্ন বনে জঙ্গলে বা গুহায় হচ্ছে তারা জীবনযাপন করত। তাহলে আমরা 6 নম্বর উত্তর দিব, পশুপালন সমাজের মানুষ যাযাবর জীবনযাপন করত। তো শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের আরো কিছু প্রশ্ন আসতে পারে, তোমরা যদি প্রতিটা লাইন ভালো করে পড়ো তাহলে হচ্ছে আরো অন্য যদি প্রশ্ন আসে সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর আমি আশা করি আজকে আমি এখানে যে 6টা প্রশ্ন দিয়েছিলাম এই 6টা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে দিয়েছো। শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বাড়ির কাজটা দিব, দেখো বাড়ির কাজ নাম্বার হচ্ছে 14। তোমরা খাতার উপরে অবশ্যই লিখবে 14 নাম্বার বাড়ি কাজ 14। তো দেখো যে আমরা আজকে যে 3টা সমাজ ব্যবস্থা পড়েছিলাম, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজ, আমরা 3টা সমাজ ব্যবস্থা পড়েছিলাম। সেখান থেকে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তর তোমরা বাড়ির কাজ খাতায় লিখবে। আমি তোমাদেরকে প্রশ্নটা আবার বলছি, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ ব্যাখ্যা করো, তোমরা এই প্রশ্নের উত্তর বাড়ির কাজ খাতায় লিখবে। আর তোমাদের আজকের ক্লাস থেকে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে আলোচনা করবে এবং সমস্যাগুলো সমাধান করে নেবে। তো তোমরা বাসায় ভালো মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং আমাদের এই অনলাইন যে ক্লাসগুলো নিয়মিত দেখবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।